আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি তোমাদের জন্য যে ড্রামাটা নিয়ে এসেছি তা অনেক বেশি সুন্দর, আর এর কাহিনীটাও অনেক সুন্দর। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। চলো শুরু করা যাক। ড্রামার শুরুতে আমরা প্লিজ ব্লসম ম্যানরের একটা মেয়ের লাশ দেখি। এই মেয়েটা কেন মারা গিয়েছে সেটা জানার জন্য আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। তো আমরা একদিন আগের সিন দেখি। প্লিজ ব্লসম ম্যানরের মাস্টার আনসুর মেয়ে বাড়িতে এসেছে। মাস্টার আনসুর মেয়ে মূলত এই রাজ্যের রয়্যাল কনসোর্ট। তো কনসোর্ট ইয়ানকে দেখে সবাই খুশি হয়ে যায়। এখানে আড়ালে একটা ছেলেকে দেখি লুকিয়ে সব কিছু দেখছে। আর আমাদের ড্রামার সেকেন্ড মেন লিড হান্দাও এ বিষয়টা লক্ষ্য করে, কিন্তু আশেপাশে কাউকে দেখতে পায় না। এরপর আমরা রাতের বেলা মাস্টার আনসুর রুমের সামনে একটা মেয়েকে দেখি। ইউনুস হিবো জোর করে মেয়েটাকে মাস্টার আনসুর রুমে ঢুকিয়ে দেয়। দূর থেকে আবার এই বিষয়টা হান্দাও দেখে ফেলে, আর ওর সন্দেহ হয়। গাইস, তোমরা যারা অ্যানিমেশন দেখতে পছন্দ করো বা কার্টুন ভিডিও দেখতে পছন্দ করো, তারা এই অ্যানিমেশন সুজিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, যেখানে তোমাদের জন্য মোরাল স্টোরিগুলো দেওয়া হবে। আমি আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমার পক্ষ থেকে। আর হ্যাঁ, এই কার্টুন ভিডিওটা দেখার পর অবশ্যই বলবে তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছিল। যাই হোক, আমরা এরপর মাস্টার আনসুর বড় ছেলে আনিয়ংকে দেখি। আনিয়ং ওর ওয়াইফ সিংওয়েংকে দেখে রয়্যাল কনসোর্ট মনে করে এগিয়ে যায়, কিন্তু নেশা কাটাতেই হংসিয়ংকে দেখে চিনতে পারে আর ওকে টর্চার করতে শুরু করে। এখান থেকে সিন কাট হলে রয়্যাল কনসোর্টকে দেখি। কনসোর্ট এখানে তার সব মেড আর সার্ভেন্টকে ছুটি দিয়ে নিজের কাজে বের হয়। তখন কনসোর্টকে আবার তার পার্সোনাল মেড ফলো করছিল, কিন্তু ব্যাম্বু ফরেস্টে গোলকধাঁধায় মেড আটকে যায়। আর এর মধ্যে কনসোর্ট এখান থেকে চলে যায়। সে একটা লোকের কাছে এসে বলে, আমি তোমাকে দেখতে এসেছি। তখনই কেউ একজন তার সামনে আসে, তার মুখটা আমাদের দেখানো হয় না। এদিকে হংসিওকে দেখি ওর হাজবেন্ডের পাশে বসে আছে। দরজার আড়ালে একজনকে দেখি হংসিও নিজের শরীর দেখাতে শুরু করে। যাই হোক, পরদিন সকালে হানদাও আনিয়াং ওর সৈন্যরা ব্যাম্বো ফরেস্টে এসে মেয়েডকে অজ্ঞান অবস্থায় পায়। মেডের থেকে সবকিছু জানার পর সবাই লেকের পাশে আসে। এখানে পানিতে রয়্যাল কনসোর্টের লাশ দেখে সবাই অবাক হয়ে যায়। হানদাও ওর সৈনিকদের অর্ডার দেয় আশেপাশে ভালো করে খুঁজে দেখো। সৈনিকরা অনেক খোঁজাখুঁজি করে একটা ঘোড়াচাড়া ক্যারেজ দেখতে পায়। এখানে মূলত আমাদের ড্রামার মেইন লিড ইয়ানশিকে দেখে, কিন্তু ইয়ানশি খুবই কুল মুডে সৈনিকদের দেখে হাসতে থাকে। পরের সিনে হানদাও খুব ভালো করে কনসোর্টের রুম সার্চ করে আর ওর বডিটাও চেক করে, কিন্তু সন্দেহজনক কিছু পায় না। তখন রয়্যাল কনসোর্টের বাবা মাস্টার আনসু এসে হানদাওকে রিকোয়েস্ট করে বলে, আমার মেয়ের খুনিকে তাড়াতাড়ি বের করো। হানদাও ওনাকে আশ্বস্ত করে। এরপর হানদাও কনসোর্টের মেয়েটকে ইয়ানশির সামনে নিয়ে আসে। মেয়েট ইয়ানশিকে দেখে বলে, এই লোকটাকে আমি ব্যাম্বু ফরেস্টে ড্রিঙ্ক করতে যেতে দেখেছিলাম। এটা শুনে হানদাও মেয়েটিকে পাঠিয়ে দিয়ে ইউনশিকে জিজ্ঞেস করতে শুরু করে, কিন্তু ইয়ানশি ভালোভাবে বলে দেয় ও কনসোর্টকে খুন করেনি। ইয়ানশি আর হানদাওয়ের কথা থেকে আমরা জানতে পারি হানদাও আর ইয়ানশি আগে একটা মাস্টারের ডিসিপল ছিল, কিন্তু কোনো এক কারণে হানদাও ইউনশিকে একদমই সহ্য করতে পারে না আর ওকে মেরে ফেলতে চায়। এখানে হানদাও ইউনশির বিরুদ্ধে কোনো প্রমাণ না পেয়ে ওকে ছেড়ে দেয়। পরের দৃশ্যে আমরা কনসোর্টের পার্সোনাল মেডকে দেখি। অনেকগুলো দামি জিনিসপত্র গুছিয়ে পালানোর চেষ্টা করছে, কিন্তু হঠাৎ করে ওর সামনে কনসোর্টের আত্মা চলে আসে আর ওকে একটা লাল রিবন দিয়ে বলে সুইসাইড করে নিতে। এটা শুনে মেড অনেক ভয় পেয়ে যায় আর নিজেই সুইসাইড করে ফেলে। পরদিন সকালে হানদাও এসে মেয়েদের ডেড বডিতে একটা নোট পায়। এখানে লেখা ছিল পিচ ব্লসম কমিটি আবারও ফিরে এসেছে। হানদাও এর নোটের মানেটা বুঝতে পারে না। যাই হোক, এর মধ্যে একজন সৈনিক এসে জানায় মাস্টার আনসুর ছোট মেয়ে আনশিয়ান কনসোর্টে অটোপসি করছে। এটা শুনে হানদাও তাড়াতাড়ি ওখানে চলে আসে। আনশিয়ান কনসোর্টের বডি চেক করে জানায় কনসোর্ট মারা যাওয়ার আগে খুনিকে আঁচড়ে দিয়েছে। হানদাও বলে, এসব আমি আগেই দেখেছি। আনশিয়ান বলে, তাহলে তাড়াতাড়ি খুনিকে খুঁজে বের করো। হানদাও ওর কথা শুনে তেমন কোনো রিয়েক্ট করে না, কারণ হানদাও কনসোর্টের খুনির জন্য আনশিয়ানকে সন্দেহ করছিল। সিন কাট হলে কনসোর্টের ইউনুস সবাইকে রাজার একটা ডিগ্রি দেখিয়ে বলে, আমি আর 4 দিন পরই এখান থেকে চলে যাব, আর রাজাকে জানিয়ে দেব আমাদের কনসোর্ট মারা গিয়েছে। আপনারা যদি এর মধ্যে খুনিকে খুঁজে বের করতে পারেন তাহলে তো ভালোই, আর না হলে পরিবারের সবাইকে মরতে হবে। ইউনুস এসে হানদাওকে বলে, তুমি নিজে আর তোমার সাথে সৈনিকদের জীবন বাঁচানোর জন্য হলেও খুনিকে খুঁজে বের করো। এটা বলে ইউনুস সেখান থেকে চলে যায়। হানদাওয়ের সৈনিকরা পিচ ব্লসম ম্যানরের সবার শরীর চেক করছিল।
কিন্তু মাস্টার আনসুর পার্সোনাল সার্ভেন্ট হিবো কিছুতেই নিজের শরীর চেক করতে দেয় না, উল্টে ঝগড়া বাঁধিয়ে দেয়। এদিকে হান্দাও এসে ইয়ানশিকে বলে, তোমার জামা কাপড় খুলো। এটা শুনে ইয়ানশি খুবই অস্বস্তি বোধ করতে শুরু করে। ইয়ানশি অকওয়ার্ড ফিল করা সত্ত্বেও জামা কাপড় খুলে হান্দাওকে দেখায়। ওর পুরো শরীরে কোনো দাগ না পেয়ে হান্দাও বুঝে যায় ইয়ানশি কনসর্টকে খুন করেনি। তো এখানে ওরা আবারও নিজেদের মধ্যে তর্ক শুরু করে। ফ্ল্যাশব্যাকে দেখি হান্দাও ঘুম থেকে উঠে দেখে ইয়ানশি ওদেরই একজন ক্লাসমেটের বুকে ছুরি ধরে আছে। এটা দেখে হান্দাও মনে করে ইয়ানশি ওকে খুন করেছে। বর্তমানে ইয়ানশি বলে, চোখে সবসময় যা দেখা হয় সেটা সত্যি হয় না, চলো আমি তোমাকে হেল্প করছি কনসার্টের কেসটা সলভ করতে। হান্দাও বলে, তোমার মতো খুনির হেল্প লাগবে না আমার। ইয়ানশি বলে, তাহলে নিজের সঙ্গীদের নিয়ে মরার জন্য তৈরি হও। এটা শুনে হান্দাও রাজি হয়ে যায় ইয়ানশির হেল্প নেওয়ার জন্য। পরের সিনে ইয়ানশি ইনভেস্টিগেট করার জন্য ব্যাম্বো ফরেস্টে আসে, কিন্তু মাস্টার আনসুর লাগানো ফরমেশন ভেঙে বের হতে পারে না। আসলে যারা পিচ ব্লসম ম্যানরের নিজস্ব লোক একমাত্র তারাই ফরেস্ট পার হতে পারে, নিজস্ব লোক ছাড়া অন্য কেউ এই ফরেস্ট পার হতে পারবে না। এ কারণে মূলত সেদিন রাতে ইয়ানশিয়ার কনসার্টের মেড এই জঙ্গলে আটকা পড়ে গিয়েছে। তো বর্তমানে আনশিয়ান এসে ইয়ানশিকে জঙ্গল থেকে বের করে নিয়ে যায়, আর দুজনে মিলে কনসার্টের ডেড বডি পাওয়ার জায়গায় এসে নিজেদের মতো করে ইনভেস্টিগেট করতে শুরু করে। ইয়ানশি চিন্তা করে কনসার্ট কারোর সাথে দেখা করেছে, আর সে কনসার্টকে পানিতে ফেলে দিয়েছে। এরকম চিন্তা করে ইয়ানশি পানিতে ঝাঁপ মেরে কিছু প্রমাণ খোঁজার চেষ্টা করে, কিন্তু কিছুই খুঁজে পায় না। এরপর আমরা রাতের সিন দেখি। আনিয়াং ওর ওয়াইফের শরীরে নিজের হাতে একটা পিচ ব্লসম ফুলের ট্যাটু বানায়। এতে করে হংশিওর অনেক কষ্ট হয়, কিন্তু হংশিও চুপচাপ সহ্য করে নেয়। এই ঘরের চালের পাশ থেকে হান্দাও পুরো ঘটনাটা দেখছে, আর আনিয়ংয়ের ছোট ভাইও দরজার আড়াল থেকে সব কিছু দেখছিল। হান্দাও ফিরে এসে দেখে ইউনশি ভেজা শরীরে এসেছে। হান্দাও বলে, আমি তোমাকে ইনভেস্টিগেট করতে বলেছি, পানিতে নেমে খেলতে বলিনি। ওর কথা শুনে ইউনশি একটা ব্রেসলেটের ভাঙা অংশ বের করে বলে, এটা দেখো, আমি এটা খুঁজে পেয়েছি। এরপর ওরা দুজনে নিজেদের পাওয়া ক্লুগুলো নিয়ে আলোচনা শুরু করে। সিন কাট হলে হংশিওকে দেখি আনিয়ংয়ের ছোট মানে নিজের দেবরের সাথে ঘনিষ্ঠ সময় পার করছে। হংশিও মূলত আনের সাথে পরকীয়া করছিল। তো হংশিও এখানে আনকে প্রেশার দিতে থাকে আন যেন হংশিওকে নিয়ে পিচ ব্লসম ম্যানর থেকে দূরে কোথাও পালিয়ে যায়, সেখানে কি ওরা সুন্দর করে সংসার করবে। কিন্তু আন বলে, আমি আমার বড় ভাইকে কষ্ট দিতে পারবো না। তবে এখানে আমার কথা হচ্ছে, এই বদমাইশটা নিজের ভাইয়ের বউয়ের সাথে পরকীয়া করছে, এতে কি ওর ভাইয়ের কষ্ট পাবে না? যাই হোক, রাতের বেলা হংশিও হান্দাওয়ের রুমে আসে। হান্দাও এসে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? হংশিও বলে, আমি আপনাকে একটা গল্প শোনাতে এসেছি, যেটা শুনে আপনি কনসার্টের কেসটাও তাড়াতাড়ি সলভ করতে পারবেন। হান্দাও ওর কথা শুনে রাজি হয়। এরপর হংশিও বলতে শুরু করে, হংশিও একটা ভালো পরিবারের মেয়ে ছিল, কিন্তু ওদের পরিবারের ধ্বংসের সাথে সাথে ওকেও ব্রোথেল হাউসে বিক্রি করে দেওয়া হয়। হংশিওকে সেখান থেকে আনিয়ং কিনে এনেছিল আর বলেছিল ওকে একটা ভালো জীবন দিবে, কিন্তু তখন থেকে আনিয়ং ওকে শুধু টর্চারই করে। আবার মাস্টার আনসুর নিজেও হংশিওকে নিজের চাহিদা মেটাতে ব্যবহার করে। সহজ ভাষায় বলতে গেলে হংশিও একটা ছোট ব্রোথেল হাউস থেকে বেঁচে ছোট একটা ডেঞ্জারাস ব্রোথেল হাউসে এসে ফেঁসে যায়। তো যেদিন কনসার্ট মারা গিয়েছিল সেই রাতে মাস্টার আনসু হংশিওর সাথে সময় কাটিয়ে ব্যাম্বো ফরেস্টে হাঁটতে গিয়েছিল। বর্তমানে হংশিও বলে, আমি সবসময় একজন হিরোর জন্য অপেক্ষা করেছি যে আমাকে এখান থেকে মুক্ত করবে। হান্দাও নিজেকে দূরে সরিয়ে দিয়ে বলে, সে হিরোটা আমি নই। তখনই এখানে ইয়ানশি চলে আসে। হংশিও ওকে দেখে ভালোভাবে কথা বলে। ইয়ানশি হংশিও এর সাথে ড্রিঙ্ক করতে চাইলে হংশিও পরে সময় দিবে বলে চলে যায়। হংশিও চলে গেলে ইয়ানশি হান্দাওকে টিচ করতে থাকে আর বলতে থাকে হান্দাও ওই মেয়েটাকে পটালো নাকি। হান্দাও ওকে থামিয়ে দিয়ে কথা বলতে শুরু করে। ইয়ানশি জানায় হংশিও যা বলেছে ঠিকই বলেছে। সেদিন রাতে মাস্টার আনসুকে ইয়ানশি বাহিরে যেতে দেখেছিল। পরের সিনে আমরা মাস্টার আনসুকে দেখি সে কিনা ওই লেক থেকে মাছ ধরছিল যে লেকে কনসার্ট মারা গিয়েছিল। আর হিবোকে জিজ্ঞেস করে, তোমার মনে আছে এই ব্যাম্বো ফরেস্টে কতগুলো লাশ পুড়িয়ে দিয়েছি? হিবো বলে, সেটা মনে নেই, কিন্তু আপনি মাছ ধরছেন অনেকগুলো। এটা বলে দুজনেই হাসতে থাকে। এর মানে হচ্ছে ওই ব্যাম্বো ফরেস্টেও কোনো রহস্য আছে। আর এই মাস্টার আনসু যে কিনা কোনো সাধারণ লোক নয়, তার ব্যাপারে তো আমরা পরেই জানতে পারবো। ফ্ল্যাশব্যাকে দেখি সেদিন ইয়ানশি নিজের মাস্টার আনসুর পিছু নিয়েছিল আর ব্যাম্বো ফরেস্টে গিয়ে মেয়েদের সামনে পড়ে যায়।
তাই মাতাল হওয়ার নাটক করে চলে আসে। বর্তমানে হানদাও তবু ইয়ানশিকে সন্দেহ করতে থাকে, কারণ ইয়ানশি হানদাওয়ের সামনে একজনকে মেরে ফেলেছে। যাই হোক, পরের সিনে ওরা হিবোর উপর নজর রাখে। হিবো কিছু মেয়েদের টেস্ট নিয়ে একটা মেয়েকে সিলেক্ট করে। এরপর ওই মেয়েটাকে মাস্টার আনসুর কাছে পাঠিয়ে দেয়। আসলে মাস্টার আনসু নিজেকে ইমোর্টাল বানানোর জন্য এসব মেয়েদের দিয়ে মেডিসিন টেস্ট করায়। ভাগ্য ভালো থাকলে কিছু মেয়ে মেডিসিন টেস্ট করে বেঁচে যায়, আর কিছু মেয়ে মারা যায়। একটু পরে এখানে আনিয়ং এসে হিবোকে জিজ্ঞেস করে আমার বাবার শরীর কেমন আছে। হিবো একটু খোঁচা দিয়ে বলে, তুমি তোমার বাবার খোঁজ নিচ্ছ নাকি মৃত্যুর জন্য অপেক্ষা করছো? ওর কথা শুনে আনিয়ং অদ্ভুতভাবে তাকায়, যেটা দেখে হিবো বলে, তোমার বাবা মরে গেলে আমি তো তোমাকে সার্ভ করব। হিবোর কথা শুনে আনিয়ং এখান থেকে চলে যায়। ওরা সবাই চলে গেলে হানদাও আর ইয়নশি এসে জায়গাটা ভালো করে চেক করে, কিন্তু কনসোর্টের মৃত্যু রিলেটেড কিছুই পায় না। তবে ওরা এর জন্য আনিয়ংকে সন্দেহ করতে থাকে। পরদিন সকালে হানদাও গিয়ে আনিয়ংয়ের সাথে কথা বলে, আর ইয়ানশি পেছন থেকে এসে আনিয়ংয়ের জামা সরিয়ে দেয়। আনিয়ং বলে, আমাকে চেক করতে চাও? সরাসরি বললেই তো হয়, এত টিক্স করার কি দরকার ছিল? এটা বলে আনিয়ং জামা খুলে দেয়। আনিয়ংয়ের পিঠে নখের আঁচড়ের দাগ দেখে দুজনেই সন্দেহ করে। আনিয়ং হেসে বলে, সন্দেহ করার কিছুই নেই, এটা আমার ওয়াইফ করেছে। ওর কথা শুনে দুজনে চুপ হয়ে যায়। পরের সিনে আমরা হংশিওকে দেখি। পিচ ব্লসম ম্যানরে স্টুয়ার্ট ওয়েংয়ের বাড়িতে এসেছে। স্টুয়ার্ট ওয়েং ওকে দেখে খুশি হয়। হংশিও ওকে মেডিসিন দিয়ে জিজ্ঞেস করে ক্যাপিটালের বিজনেস কেমন চলছে। স্টুয়ার্ট ওয়েং জানায় সবকিছু ভালোই চলছে। হঠাৎ করে হংশিও বলে, শুনেছি ক্যাপিটালের মেয়েরা অনেক স্বাধীন জীবনযাপন করে, ওরা নাকি ঘোড়াতেও উঠতে পারে। হংশিও এর স্বাধীন হওয়ার আকাঙ্ক্ষা দেখে স্টুয়ার্ট ওয়েং ওকে সান্ত্বনা দেয়, কিন্তু তখনই মেড এসে জানায় হংশিওকে পিচ ব্লসম ম্যানরে খুঁজছে, তাই হংশিওকে এখান থেকে চলে যেতে হবে। সিন কাট হলে হংশিও আর আনিয়ং জোর করে কনসোর্টের লাশ দেখতে যায়। কনসোর্টের লাশ দেখে আনিয়ং ইমোশনাল হয়ে বলে, অনেকদিন পর তোমার সাথে দেখা হলো, কিন্তু তুমি কেন মারা গেলে? আনিয়ং পুরনো মেমোরি মনে করার সময় হংশিয়ং হঠাৎই তার সাথে ঝগড়া শুরু করে দেয়। আনিয়ং রেগে হংশিয়ংকে একটা ড্রাগ খাইয়ে দেয়, যার কারণে হংশিও ওখানে আনিয়ংয়ের সাথে রোম্যান্স করতে শুরু করে। কাট ওদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। পরের সিনে হানদাও আর ইয়ানশি এসে গার্ডের কাছ থেকে সব কথা শুনে অবাক হয়ে যায়। এরপর আমরা আনকে দেখি। মাস্টার আনসুর রুম থেকে বের হয়েছে, কিন্তু সে অনেক অসুস্থ। আনিয়ং এসে ওকে এখান থেকে নিয়ে যায়, আর এরপর রুমে এনে আনিয়ং এর অনেক সেবা যত্ন করে। এর মাঝে ওরা দুজন কথা বলতে থাকে। আনিয়ান মাস্টার আনসুকে মেরে ফেলতে চায়, কিন্তু আন কিছুতেই রাজি হয় না। আসলে আন আগে থেকে একটা ভীতু। আনিয়ং কিন্তু মাস্টার আনসুর উপর কিছু কারণে অনেক বেশি রেগে আছে। অন্যদিকে হংশিওকে কান্না করতে দেখে আনশিয়ান বলে, তুমি এখান থেকে চলে যাও, তুমি এখানে থাকলে আমার ভাই সবসময় তোমাকে টর্চার করবে। হংশিও এখান থেকে যেতে রাজি হয় না, কিন্তু কেন তা তো আমরা পরেই জানতে পারবো। অন্যদিকে ইয়ানশি মাস্টার আনসুর রুমে গিয়ে দেখা করে আসে। এরপর হিবোর সাথে কথা বলে। ইয়ানশি আর হিবোর কথা থেকে আমরা বুঝতে পারি হিবো প্রায় এই প্যালেসের সবার বিষয়ে সবকিছু জানে। হিবোর এখানে ইয়ানশিকে জানায় হংশিও আগে থেকে কনসোর্টকে হিংসা করত। হিবোর মনে হচ্ছে হংশিও কনসোর্টকে মেরে ফেলেছে। এছাড়াও হিবো ইয়ানশির ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলে, যে জন্য ইয়ানশি এখান থেকে চলে যায়। হানদাও আনশিয়ানের কাছে এসে জিজ্ঞেস করে মৃত্যুর আগে কনসোর্ট অদ্ভুত কিছু বলেছে কিনা। আনশিয়ান সরাসরি না বলে দেয়, আর বলে, আপনি তাড়াতাড়ি আমার বোনের খুনিকে বের করুন, না হলে আপনি অনেক বিপদে পড়বেন। হানদাও বলে, তুমি কাউকে সন্দেহ করো? আনশিয়ান বলে, এখানে কেউই সাধারণ মানুষ নয়, সবার মাঝে কিছু সিক্রেট রয়েছে, বিশেষ করে ইয়ানশি আলাদা। ওর কথা শুনে হানদাও শকড হয়ে যায়। এখান থেকে সিন কাট হলে ইয়ানশি আর স্টুয়ার্ট ওয়েংকে জঙ্গলে দেখানো হয়। স্টুয়ার্ট ওয়েং এখানে ইয়ানশির কাছে কিছু সিক্রেট রিভিল করতে চায়। ইয়ানশিওকে অনুমতি দিলে স্টুয়ার্ট ওয়েং বলে, আনশিয়ান একটা ছেলেকে ভালোবাসত, সে ছেলেটাকে বন্দি করে মাস্টার আনসু ওকে অনেক টর্চার করে, ওকে হোস্টেস করে রয়্যাল কনসোর্টকে জোর করে রাজার কাছে বিয়ে দিয়েছে। নিজের ছোট বোন আর বোনের ভালোবাসাকে বাঁচাতে কনসোর্ট এটা মেনে নিয়েছিল। তো মাস্টার আনসু আগে থেকে ইমোর্টালিটি হাসিল করার জন্য একটা লোভ ছিল। সেখান থেকে কনসোর্টকে বাধ্য করেছে রাজার সিক্রেট একটা জিনিস চুরি করে আনতে। কনসোর্ট যেদিন মারা গিয়েছিল সেদিন রাতে স্টুয়ার্ট ওয়েং লুকিয়ে দেখছিল। কনসোর্ট নিজের বাবাকে সে সিক্রেট জিনিসটা দিয়ে রিকোয়েস্ট করছে আনশিয়ানকে যেন কনসোর্টের সাথে ক্যাপিটালে যেতে দেওয়া হয়। তখন স্টুয়ার্ট ওয়েং ভয় পেয়ে শব্দ করে ফেলে, যার কারণে পরে কিছু এর দেখতে বা শুনতে পাওয়া যায় না। এদিকে আনশিয়নের ভালোবাসার মানুষের পরিণতির কথাটা হানদাওকে বলে দেয়।
আর জানায় আনিয়ং যে পয়জনটা আনশিয়নের বয়ফ্রেন্ডের শরীরে দিয়েছিল ওই পয়জন আনশিয়ন ইউনশির শরীরেও দেখেছে। তার মানে ইউনশি কোনোভাবে মাস্টার আনসুর কন্ট্রোলে চলছে। এটা শুনে হানদাও প্রথমে অবাক হয়ে যায়। এরপর কেসটা তাড়াতাড়ি সলভ করার কথা বলে চলে যায়। ইয়ানশি হঠাৎ করে স্টুয়ার্ট ওয়েংকে জিজ্ঞেস করে, তুমি এই সিক্রেট কথাগুলো হানদাওকে বললে সহজে এখনই ধরা পড়ে যেত, তাহলে তুমি আমাকে কেন বললে? স্টুয়ার্ট ওয়েং বলে, আমি হানদাওয়ের চেয়ে তোমাকে বেশি বিশ্বাস করি, তাই আমি বললাম। ইয়ানশি প্যালেসে ফিরে এলে হানদাওকে পেছন থেকে অ্যাটাক করে। ইয়ানশি ওকে ডিফেন্ড করে জিজ্ঞেস করে, তুমি আমাকে অ্যাটাক কেন করছো? হানদাও বলে, তোমার শর্ট টেকনিকগুলো চেক করছিলাম। এটা বলে দুজনে ফাইট শুরু করে দেয়। কিছুক্ষণ পর ইয়ানশি ফাইট ব্যাক করা বন্ধ করে দেয়, যার কারণে হানদাওকে মেরেও ফেলতে পারত। হানদাও জিজ্ঞেস করে, তুমি এমনটা কেন করলে? ইউনশি বলে, আমি তোমাকে বুঝালাম, আমি কখনোই তোমার ক্ষতি চাইনি। আর তার উপর আমি যদি কখনো তোমার হাতে মারা যাই তাহলে আমি একদমই আফসোস করব না। ওর কথা শুনে হানদাও চুপ হয়ে যায়। আমরা ফ্ল্যাশব্যাকে দেখি ইউনশি আর হানদাও চিংশেন একাডেমিতে স্টুডেন্ট ছিল। ওরা দুজনে একসাথে অনেক কঠিন ফাইটও করেছে। আর ইউনশি সবসময় হানদাওকে প্রোটেক্ট করেছে, কারণ ইউনশি ওকে নিজের ছোট ভাই মনে করত। ইউনশির সব পরিস্থিতিতে হানদাওয়ের ভালো চেয়েছিল। এরপর আমরা হংশিওকে মাস্টার আনসুর রুমে দেখি। মাস্টার আনসু হংশিওর শরীরে কিছু ইমর্টাল ইনসেক্ট রেখেছে। সময় হলে এটা বের করে নেবে, আর তখনই হংশিও মারা যাবে। হংশিও এখান থেকে বাঁচার জন্য সবসময় পালাতে চেয়েছে, কিন্তু মাস্টার আনসু তো একটা মনস্টারের মতো সবাইকে আটকে রেখেছে। রুমের বাহিরে দাঁড়িয়ে আন বিষয়টা বোঝার চেষ্টা করছিল, হংশিওর সাথে কতটা খারাপ কাজ হচ্ছে। কিন্তু তখনই এখানে আনিয়ং চলে আসে আর আনমিংকে বুঝিয়ে পাঠিয়ে দেয়। ইউনশি আর হানদাও সারা রাত জেগে আলোচনা করতে থাকে। রয়্যাল কনসোর্টকে মাস্টার আনসু মেরেছে নাকি হংশিও, অথবা হিবো মেরেছে মেয়েদের সাথে। ওরা কোনো কিছুই মেলাতে পারছিল না। এভাবে আলোচনা করে পুরো রাত শেষ করে দেয়। সকালবেলা আনমিং মাস্টার আনসুর রুমে যেতে নেয়, কিন্তু আনিয়ং এসে ওকে আটকে দেয় আর নিজের সাথে করে চলে যায়। আনমিং ভাইয়ের জন্য অনেক কষ্ট পেতে থাকে। তখন আমাদের আরেকটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আনিয়ং আর আনমিং যখন ছোট ছিল তখন থেকে মাস্টার আনসু ওদের রক্ত যোগের মাধ্যমে নিজের শরীরে নিয়েছে আর নিজেকে ইয়ং রেখেছে। বর্তমানে আনিয়ংকে দেখে মাস্টার আনসু বলে, আজ তো আনমিংয়ের পালা ছিল। আনিয়ং বলে, ও শরীরটা এখন খারাপ, তাই আমি এসেছি। এটা শুনে মাস্টার আনসু হেসে নিজের কাজ শুরু করে দেয়। মাস্টার আনসু যোগ দিয়ে আনিয়ংয়ের শরীর থেকে রক্ত নিয়ে একটা ড্রামে রাখে। এরপর নিচে সে ড্রামে বসে রক্তগুলো অ্যাবজর্ব করতে থাকে আর হাসতে থাকে। এর মানে হচ্ছে সমস্ত কিছু কাণ্ড কারখানা করার জন্য মাস্টার আনসুই দায়ী। এখানে আমাদের আরেকটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। যেদিন রয়্যাল কনসোর্ট এই পিচ ব্লসম ম্যানরে এসেছিল সেদিন রাতে ইয়ানশি মাস্টার আনসুর রুমে যায়। মাস্টার আনসুর থেকে জানতে পারে ইয়ানশির শরীরে পয়জনের জন্য ও খুব তাড়াতাড়ি মারা যাবে। মাস্টার আনসু এর সময় ইয়ানশিকে অফার দেয়, ইয়ানশি যদি মাস্টার আনসুর হয়ে কাজ করে তাহলে সে হানদাওয়ের কোনো ক্ষতি করবে না, আর যদি ইয়ানশি ওর কথা না শুনে তাহলে ইয়ানশি মারা গেলে মাস্টার আনসু হানদাওয়ের ক্ষতি করবে। এটা শুনে ইয়ানশি রেগে বলে, আমার মাস্টারের মৃত্যুর পিছনে তার মানে তোমার হাত রয়েছে? ওর কথা শুনে মাস্টার আনসু হাসতে থাকে। পরে সিন ইয়ানশি যখন হানদাওকে কেস রিলেটেড ইনফরমেশন দিতে থাকে, হানদাও তখন ওকে সন্দেহ করে বসে। ওর কথা ইয়ানশি একদমই অবাক হয়ে যায়। সিন কাট হলে আমরা আনশিয়ানকে দেখি একটা নির্জন জায়গায় এসে দাঁড়িয়ে আছে। এই জায়গাটায় মূলত এক সময় আনশিয়নের বয়ফ্রেন্ডকে অনেক বেশি টর্চার করা হয়েছে। একটু পর হংশিও এসে আনশিয়নকে সান্ত্বনা দেয়। আনশিয়ান হংশিওর অবস্থা দেখে বলে, তুমি চিন্তা করো না, আমি একটা শেষ চেষ্টা করব তোমাকে বাঁচানোর জন্য। হংশিও বলে, আমার জন্য তুমি নিজেকে বিপদে ফেলো না। দৃশ্য চলে যায় হিবো আর স্টুয়ার্ট ওয়েং এর দিকে। হিবো এখন স্টুয়ার্ট ওয়েংকে বোঝায়। স্টুয়ার্ট ওয়েং যেন আনিয়ংয়ের পক্ষে চলে আসে। হিবোর কথা শুনে স্টুয়ার্ট ওয়েং একটু দোটানায় পড়ে যায়। রাতের বেলা আনমিং আনিয়ংয়ের কাছে একটা চাবুক নিয়ে এসে কান্না করতে শুরু করে। আনিয়ং অনেক কষ্ট করে আনমিংকে শান্ত করে জিজ্ঞেস করে, তুমি এরকম কেন করছো? আনমিং বলে, আমি তোমার সাথে বেমানি করে ফেলেছি, আমার আর হংশিংয়ের অ্যাফেয়ার রয়েছে। এটা শুনে আনিয়ং জিজ্ঞেস করে, কবে থেকে এসব? আনমিং বলতে শুরু করে এই জায়গাতেই আনমিং আর হংশিওর প্রথম সম্পর্ক শুরু হয়েছে। আনিয়ং বলে, তুমি এসব নিয়ে ভয় পেও না, আমরা দুই ভাই ছোট থেকে একসাথে সব কষ্ট সহ্য করেছি। হংশিওর জন্য আমাদের সম্পর্ক একটুও খারাপ হবে না। ওর কথা শুনে আনমিং খুশি হয়ে বলে, তবুও আমি শাস্তি চাই। ওরা দুই ভাই ছোটবেলা থেকে অনেক কষ্ট করেছে, যার জন্য আনমিং ও সময় বলেছিল আমি আমার ভাইকে ধোকা দিতে চাই না। ওর কথা রাখার জন্য আনিয়ং ওকে মারতে শুরু করে।
আনমিং এর রক্তমাখা চাবুক এনে আনিয়ং হংসিওকে দেখায়। এটা দেখে হংসিও উল্টো আনিয়ংকে অনেক অপমানজনক কথা শোনায়। আনিয়ন রেগে হংসিওর পিঠে কেটে ট্যাটু বানাতে শুরু করে। আনিয়ং বলে, আমি আগে থেকেই জানি তোমার সাথে আনমিং এর সম্পর্ক রয়েছে, এর জন্যই আমি তোমাকে বারবার শরীরে ট্যাটু বানিয়ে শাস্তি দিতাম। সিন কাট হলে মাস্টার আনসু হিবোকে পাঠায় হংসিওকে নিয়ে আসার জন্য। এদিকে হংসিওকে দেখি প্যালেস থেকে পালানোর চেষ্টা করছে। হঠাৎ করে স্টুয়ার্ট ওয়েং এসে হংসিওকে হেল্প করতে শুরু করে, কিন্তু তখনই হিপো এসে ওকে আবারও নিয়ে যায়। এদিকে আনমিং বুঝতে পারে হংসিওর বিপদ হবে, তাই ও দৌড়ে হংসিওর কাছে যেতে শুরু করে। তখন মাঝপথে হান্দাও চলে আসে আর জিজ্ঞেস করে রয়্যাল কনসোর্টকে কে মেরেছে। তবে আনমিং ওর কোনো কথার উত্তর না দিয়ে চলে যায়। অন্যদিকে হংসিও শুয়ে থেকে আগের কথা মনে করতে থাকে। তখন মাস্টার আনসু এসে হংসিওর শরীর থেকে একটা পিল বের করে হাসতে থাকে, কিন্তু সে অনেক বেশি ইনজোর্ড হয়ে যায়। একটু পরে এখানে আনশিয়ান এসে মাস্টার আনসুকে রিকোয়েস্ট করে বলে, আমি হংসিওর ট্রিটমেন্ট করে দিচ্ছি। মাস্টার আনসু ওকে পারমিশন দিয়ে দিলে আনশিয়ান হংসিওর ট্রিটমেন্ট করে রুমে নিয়ে যেতে চায়, কিন্তু মাস্টার আনসু যেতে দেয় না। তাই আনশিয়ান বাধ্য হয়ে চলে যায়। মাস্টার আনসু পিলটা খেয়ে মনে করতে থাকে সে এখন ইমোর্টাল হয়ে গিয়েছে। পিলটা খাওয়ার কারণে মাস্টার আনসু অনেক বেশি হ্যালুসিনেশন হতে শুরু করে। এখানে একটা মেয়ে এসে মাস্টার আনসুকে ইমোর্টালিটি অর্জন করতে নিয়ে যায় আর লেকে গিয়ে ঝাঁপ দেয়। দেখা যায় মাস্টার আনসু মেডিসিনটা খেয়ে পুলে গিয়ে মারা যায়। এটা দেখে হংসিও নিজেই অবাক হয়ে যায়, কেননা মাস্টার আনসু তো কখনো পানিতে ঝাঁপ দেওয়ার লোক নয়। তখনই আনমিং দৌড়ে এসে দেখে ওর বাবা মারা গিয়েছে। হান্দাও নিচে এসে সব দেখে অবাক হয়ে যায়। হংসিও এর জ্ঞান ফিরলে হান্দাও সবাইকে মাস্টার আনসুর মৃত্যুর কথা জানানো হয়। হান্দাও এখানে একে একে সবার সাথে কথা বলে, কিন্তু খুনির ব্যাপারে কোনো ক্লু পায় না। আনমিং অসুস্থ হংসিওনকে এনে বিছানায় শুইয়ে দেয় আর আনিয়ং এর সাথে কথা বলে। আনিয়ং ওকে সান্ত্বনা দিয়ে বলে, এখন থেকে হংসিও তোমার। এখানে সিন ফ্ল্যাশব্যাকে দেখি হংসিয়া এবং আনমিং এর আগের ভালোবাসার সম্পর্ক ছিল, কিন্তু মাস্টার আনসু জোর করে আনিয়ং এর সাথে হংসিও এর বিয়ে দিয়ে দেয়। তবে হংসিও কখনোই আংশিয়নকে স্বামী হিসেবে মেনে নেয়নি। তবে আনিয়ং সবসময় হংসিওকে টর্চার করেছে। মাস্টার আনসু ও হংসিওকে ব্যবহার করেছে ইমোর্টাল পিল বানানোর জন্য। বর্তমানে আনমিং রেগে চিৎকার করতে শুরু করে আর বলে, বাবা তুমি কি এখন ইমোর্টাল হয়ে গিয়েছো? তুমি তো আমার হংসিওকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে অনেক খুশি হয়েছো। আনমিং ওর ভাইকে বলে, তুমি তো আমার ভাই, তুমি এসব কেন করলে হংসিও এর সাথে? হংসিও তো তোমার ওয়াইফ ছিল, তুমি এতটা নিষ্ঠুর হলে কিভাবে? আনিয়াং আনমিংকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু আনমিং আরো পাগলামি করতে শুরু করে। এখনো হংসিও এর জ্ঞান ফিরছে না দেখে আনমিং আরো কান্নাকাটি শুরু করে দেয়। এদিকে ইয়ানশি, হান্দা ও আনশিওকে দেখি মাস্টার আনসুর বডি চেক করছে। ওরা দেখে মাস্টার আনসুর শরীরে এক ধরনের পয়জন রয়েছে, যেটার কারণে মাস্টার আনসুর ইলিউশনে চলে গিয়েছিল। অন্যদিকে হংসিও স্বপ্নে দেখে আনমিং এর সাথে ওর বিয়ে হয়েছে, কিন্তু নাইট স্পেন্ড করতে গিয়ে দেখে এটা আনিয়ং। হংসিও ভয় পেয়ে ঘুমতে উঠে পড়ে। আনশিয়ান হংসিওকে কোনোরকম সামলায়। হান্দাও আর ইয়নশি কোনোরকম হংসিওর শরীরে ট্যাটুগুলো দেখতে চায়। হংসিওর পায়ের ট্যাটুগুলো দেখলে হান্দাও বলে, তোমার শরীরে এমন কোনো ট্যাটু আছে যেটা কয়েকদিন আগে করা হয়েছিল? এটা শুনে হংসিও ওর পিঠের ট্যাটু দেখায়। এটা দেখে তিনজনই অবাক হয়ে যায়। ইয়ানশি আর হান্দাও ফিরে এসে আলোচনা করতে থাকে মাস্টার আনসুকে আর কিভাবে খুন করেছে, কিন্তু কোনো ক্লুই ওদের কাছে আসে না। কিন্তু হঠাৎ করে ইয়ানশি অসুস্থ হয়ে পড়ে। হান্দাও তখন তাড়াতাড়ি ওকে নিয়ে রুমে চলে আসে। এরপর আমরা হিবো আর স্টুয়ার্ট ওয়েংকে দেখি। হিবো এখন স্টুয়ার্ট ওয়েংকে বুদ্ধি দেয়। ওরা আনিয়ংকে নিজেদের পরবর্তী মাস্টার মেনে না নিয়ে বরং নিজেরাই একটা পজিশনে চলে যাবে। সিন কাট হলে আনমিং মাস্টার আনসুর ডেড বডির সামনে রেগে মাস্টার আনসুর সব অপকর্মের কথা বলতে শুরু করে। হান্দাও ইয়ানশিকে মেডিসিন খাইয়ে দিয়ে হিবোকে জিজ্ঞাসাবাদ করতে আসে। হিবো এখানে হান্দাওকে গল্প শোনায়। স্টুয়ার্ট ওয়েং হিবোকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে মাস্টার আনসুর রুমে এসেছে আর হংসিওর সাথে মিলে তাকে খুন করেছে। এরপর ফিরে গিয়ে এমন ভাব করেছে যেন স্টুয়ার্ট ওয়েং কোথাও যায়নি। হান্দাও জিজ্ঞেস করে স্টুয়ার্ট ওয়েং কেন মাস্টার আনসুকে মারতে হেল্প করবে। হিবো বলে স্টুয়ার্ট ওয়েং আর হংসিও একে অপরকে ভালোবাসে, আর ওরা তো ওই দিন রাতে পালাতেও চেয়েছিল। হিবোর কথা শুনে হান্দাও স্টুয়ার্ট ওয়েংকে জিজ্ঞাসাবাদ করে। স্টুয়ার্ট ওয়েং জানায় হিবু নিজেই ওকে ঘুম পাড়িয়ে মাস্টার আনসুকে মেরেছে, কারণ মাস্টার আনসুর সাথে হিবোর বাবা শত্রুতা ছিল। হিবোকে ইউনুস বানিয়েছিল মাস্টার আনসু নিজেই, মানে ওকে শারীরিকভাবে অক্ষম করেছে, কিন্তু হিবু নিজে প্রতিশোধ নিয়ে নিয়েছে। এসব শুনে হান্দাওর মাথা খারাপ হয়ে যায়।
তখন সৈনিক এসে হান্দাওকে একটা লেটার দেয়। এটা পড়ে হান্দাও চলে আসে আনশিয়ানের সাথে দেখা করতে। আনশিয়ন বলে, আমি তোমাকে একজনের আসল রূপ দেখাবো। এটা বলে আনশিয়ন হান্দাওকে নিয়ে চলে যায়। আড়ালে লুকিয়ে হান্দাও আর আনশিয়ন দেখে ইয়ানশি একটা মেডিসিনের জন্য আনিয়ংয়ের পায়ে পড়ে রিকোয়েস্ট করছে। এটা দেখে হান্দাও রেগে এখান থেকে চলে যায়। আনিয়ংয়ের দেওয়া মেডিসিন খেয়ে ইয়ানশি ইলিউশনে চলে যায়, যেখানেও নিজের সামনে মাস্টার আনসুকে দেখে। মাস্টার আনসু বারবার ওকে দায়ী করতে থাকে যে ইয়ানশি নিজে মাস্টার আনসুকে মেরে ফেলেছে। এটা শুনতে শুনতে ইয়ানশি কান্না করে দেয়। এর মানে হচ্ছে ইয়ানশির মাঝে অনেক রহস্য লুকিয়ে আছে। এরপর ওর সামনে নিজের মাস্টারকে দেখে বারবার বলতে থাকে, মাস্টার, আমি আপনাকে মারতে চাইনি। এসব দেখে হান্দাও ওর উপর অ্যাটাক করে দেয়। ইয়ানশি আর হান্দাও এখানে অনেকক্ষণ ফাইট করে, আর শেষে ইয়ানশি হান্দাওকে অজ্ঞান করে চলে যায়। সৈনিকরা এসে হান্দাওকে এখান থেকে নিয়ে যায়, আর ইয়ানশি তো এদিকে আহত অবস্থায় চলে যেতে চাচ্ছিল। আর হঠাৎ তখন আনশিয়নকে দেখে ও আবারও অজ্ঞান হয়ে যায়। হান্দাওয়ের জ্ঞান ফিরলে সামনে থাকা সৈনিক অ্যাটাক করে দেয়, কারণ হান্দাও নিজের ইলিউশনে ফেসেছিল। সৈনিকরা কোনো রকম ওর হুঁশ ফিরিয়ে আনে। অন্যদিকে ইয়ানশি আনশিয়ানকে ধন্যবাদ দেয় ওকে বাঁচানোর জন্য। আনশিয়ান ওকে জিজ্ঞেস করে, তুমি আমার ভাইয়ের কাছে মেডিসিন কেন নিয়েছো? তোমাকে এটা করতে হান্দাও দেখে ফেলেছে। ইয়ানশি বলে, আমার শরীরে এমন পয়জন রয়েছে যেটার জন্য আমি খুব তাড়াতাড়ি মারা যাব। তোমার ভাইয়ের দেওয়া মেডিসিন নিয়ে আমি নিজের কষ্ট কিছুটা কমিয়ে রাখি। আনশিয়ন বলে, তাহলে তো হান্দাও তোমাকে ভুল বুঝেছে। ইয়ানশি আনশিয়নকে রিকোয়েস্ট করে ও যেন হান্দাওকে বুঝায়। কথা মতো আনশিয়ান এসে হান্দাওকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু হান্দাও তবু ইয়ানশিকে সন্দেহ করতে শুরু করে। আনশিয়ান ফিরে এসে ইয়ানশিকে বলে সরি। ইয়ানশি ওকে আবারও রিকোয়েস্ট করে বলে, তুমি আমাকে আর কিছুটা সময় বাঁচিয়ে রাখো, আমি আমার শেষ কাজগুলো করতে চাই। আনশিয়ান বলে, তোমার লাস্ট ট্রিটমেন্ট করতে চাইলে তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হবে। ইয়ানশি ওর কথায় রাজি হয়ে যায়। সিন কাট হলে হান্দাও আসে আনিয়ংকে গ্রেফতার করতে, কারণ হংসীয় শরীরে যে কালি দিয়ে ট্যাটু করা হয়েছিল সে কালিতে পয়জন লাগানো ছিল। আবার শেষবার যে ট্যাটু করেছে সেখানেও পয়জনের অ্যান্টিডোট দেওয়া হয়েছে। মাঝ থেকে মাস্টার আনসু যে পিলটা খেয়েছিল ওটা পয়জনাস ছিল। আবার আনশিয়নের শরীরে একই পয়জন রয়েছে। তো সব থেকে বোঝা যায় মাস্টার আনসুকে আনিয়ংই খুন করেছে। হিবো হান্দাওকে আটকানোর জন্য সৈনিক নিয়ে দাঁড়িয়ে পড়ে। তখন আনিয়ং হান্দাওকে একটা লেটার দেয়, যেখানে লেখা ছিল এই প্যালেসের সমস্ত মৃত্যুগুলো অলৌকিকভাবে হচ্ছে। এটাই এ লেটারের মধ্যে লেখা ছিল। তবে হান্দাও এটা বিশ্বাস করতে চায় না। তখন আমাদের অতীতের কিছু সিন দেখানো হয়, যেখানে মাস্টার আনসু ইয়ানশি আর হান্দাওয়ের মাস্টারকে ধোকা দিয়ে ইমোর্টাল প্রিফেকশন নিয়ে নিয়েছে। এই ইমোর্টাল প্রিফেকশনটা ছিল চিংশেন সিক্টের সিলেক্ট। মাস্টার আনসু ভালোবাসার নাটক করে এটা নিয়েছিল। এখন ইয়ানশির মাস্টার ওকে নিজের সাথে চিংশেং সিকটে ফিরে নিয়ে যেতে বললে মাস্টার আনসু ওকে সম্পূর্ণ ইগনোর করে চলে যায়। দুঃখ পেয়ে ইয়ানশির মাস্টার ইলিউশনের মেডিসিন খেয়ে মাস্টার আনসুকে দেখার চেষ্টা করে। ঠিক এভাবে মাস্টার অনেক অসুস্থ হয়ে পড়ে। ইয়ানশি আর হান্দাও কোনো রকম তাকে শান্ত করে। বর্তমানে হান্দাও আনিয়ংকে স্পষ্ট করে বলে, তোমার বাবার জন্যই আমার মাস্টার মারা গিয়েছে। তোমার বাবা রয়্যাল কনসোর্টের মৃত্যুতে তোমারই হাত রয়েছে। আনিয়ং বলে, আমি এসব কিছু করিনি, তোমার ভাই ইয়ানশি সবগুলো খুন করেছে। হান্দাও এখানে খুবই রেগে যায়। এদিকে ইয়ানশিকে দেখি ইয়ানশির শরীরের পয়জনকে মেরে ফেলার জন্য লাস্ট পর্যায়ে চলে গিয়েছে। আনশিয়ন নিজের স্কিল ব্যবহার করে কিছুদিনের জন্য পয়জনটাকে প্রসেস করে। এতে করে ইয়ানশি অনেক বেশি কষ্ট হচ্ছিল। ইয়ানশি মনে করতে থাকে একদিন ছোট হান্দাও অনেক কষ্ট করে স্নোফলের মধ্যে গাড়ি নিয়ে যাচ্ছিল। ইয়ানশি এসে ওকে কিছু খাবার দেয়, আবার ওর গাড়িটাকেও সামনে এগিয়ে দেয়। এতে হান্দাও খুবই খুশি হয়েছিল। এর কিছুদিন পর একদিন হান্দাও ইয়ানশিকে জঙ্গলে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। হান্দাও একটা ডক্টর অনেক রিকোয়েস্ট করে ইয়ানশিকে বাঁচানোর জন্য, কিন্তু ডাক্তার বলে ও যে পরিমাণ মার খেয়েছে তাতেও বাঁচবেই না, আমি শুধু চেষ্টা করতে পারবো না। তুমি চাইলে ওকে নিয়ে পাহাড়ের উপরে চ্যাংশেং সেক্টে যেতে পারো, হয়তো ওখানকার মাস্টার ওকে বাঁচাতে পারবে। হান্দাও অনেক কষ্টে ইয়ানশিকে পিঠি করে চ্যাংশেং সেক্টে নিয়ে আসে। প্রথমে তো ওকে ভিতরে ঢুকতেই দেওয়া হয় না। হান্দাও অনেক কান্নাকাটি করে ওর মাস্টারকে রিকোয়েস্ট করতে থাকে ভিতরে যাওয়ার জন্য, আর ইয়ানশি ট্রিটমেন্ট শুরু করতে। আর এরপর ইয়ানশিকে ভিতরে নিয়ে যাওয়া হয় ট্রিটমেন্ট করার জন্য। এভাবে মূলত অপরিচিত থেকে ইয়ানশি এর হান্দাও একে অপরের ভাই হয়েছে। বর্তমানে ইয়ানশি ট্রিটমেন্ট শেষ করে আনশিয়ান ওর হাতে একটা লাল মার্ক করে দেয়। পরে সিনে আনমিং হংশিও আর আনিয়ং এর বিয়ের কথা চিন্তা করে পাগলের মতো রিয়েক্ট করতে থাকে।
এরপর নিজের বিয়ের ড্রেস পরে ওদের রুমের সামনে এসে চিৎকার করে বলতে শুরু করে আনমিং হংসিয়ংকে বিয়ে করতে চায়। হংসিও আর আনিয়ং ওকে বোঝানোর চেষ্টা করে, তবে পারছিল না দেখে শেষে রেগে আনিয়ং ওকে থাপ্পড় লাগিয়ে দেয়। আনমিং বলে, ছোটবেলায় তুমি আমাকে সাপে কাটা থেকে বাঁচাতে পেরেছো, এই জীবনটা তো তোমার, কারণ তুমি আমাকে বাঁচিয়েছো। এটা বলে আনমিং মরতে চায়। আনিয়ং ওকে আটকালে আনমিং শর্ত দেয়, তুমি এখনই হংসিওকে ডিভোর্স দাও, না হলে আমি মরে যাব। আনিয়ং এক প্রকার বাধ্য হয়ে হংসিওকে ডিভোর্স লেটার লিখে দেয়। এটা পেয়ে আনমিং খুশি হয়ে যায়। এই আনমিং ছেলেটা শুরু থেকে অনেক ভীতু হওয়া সত্ত্বেও এখন ও একটা কাজের কাজ করেছে। ইয়ানশি তখন হিবোকে ভয় দেখিয়ে ইলিউশন তৈরির মেডিসিনটা চায়। হিবো ওকে মেডিসিন রুমে নিয়ে আসে, কিন্তু চালাকি করে ওর চোখে পাউডার ছিটিয়ে দেয় আর আনিয়ং এসে ওকে অজ্ঞান করে ফেলে। একটু পর ইয়ানশি বন্দি অবস্থায় দেখি। হানদাও সৈনিক নিয়ে এলে আনিয়ং বলে, ও আমার বাবা আর বোনকে মেরেছে, আমি ওকে মেডিসিন রুমে হাতে নাতে ধরেছি। হানদাও বিশ্বাস না করলে আনিয়ং ওর বডি সার্চ করতে বলে। এটা শুনে হানদাও ইয়ানশির বডি সার্চ করে আর ওর শরীরে একটা ইলিউশনের মেডিসিন পায়, যেটার ঘ্রাণ নেওয়ার সাথে সাথে হানদাও ইলিউশনে ফেসে যায় আর সৈনিকদের অ্যাটাক করে দেয়। সৈনিকরা কোনো রকম ওকে আটকে নেয়। এসব দেখে আনিয়ং বলে, ইউনশি ইলিউশন মেডিসিন ব্যবহার করে আমার বাবা আর আমার বোনকে মেরেছে। ইউনশি সব অভিযোগ অস্বীকার করে। আনিয়ং ইউনশিকে টর্চার করার উপায় বাদ দেয় না, কিন্তু হানদাও কোনো রকম ইউনশিকে সেভ করে নিজের সাথে নিয়ে যায়। একটু পর হিবো আনিয়ংকে পিচ ব্লসম প্যালেসের নতুন মাস্টার হিসেবে মাস্টার আনসুর বড়শিটা দিয়ে দেয়। এটা পেয়ে আনিয়ং খুশি হয়ে যায়। এদিকে আমরা হংসিওকে দেখি আনমিংয়ের পাশ থেকে উঠে চলে যাচ্ছে। আনিয়ং নিজের রুমে বসে বড়শি দিয়ে মাছ ধরার প্র্যাকটিস করছিল, কিন্তু হঠাৎ করে ও ইলিউশনে ফেসে যায় আর মাস্টার আনসু আর রয়্যাল কনসোর্টকে দেখতে শুরু করে। এভাবে আনিয়ং ওখানে মারা যায়। হানতাও আর সৈনিকরা এসে আনিয়ংয়ের বডি দেখে অবাক হয়ে যায়। আনমিং এসে আনিয়ংয়ের লাশ দেখে নিজে কান্নাকাটি শুরু করে দেয়। হানদাও কাউকে লাশের কাছে আসতে দেয় না। এটা দেখে হিবো আর আনমিং ইয়ানশি আর হানদাওকে খুনি বলতে থাকে। তখন হানদাও বলে, আনিয়ং মারা গিয়েছে আরও 1 ঘন্টা আগে, আমি তো ইয়ানশিকে জিজ্ঞাসাবাদ করছিলাম। এটা বলে হানদাও আনশিয়ানকে বডি চেক করতে বলে। ওর কথায় আনশিয়ন এসে চেক করে জানায় হানদাও সত্যি কথা বলছে। এবার হানদাও সবাইকে এখান থেকে বের করে নিয়ে নিজের মতো করে ইনভেস্টিগেট করতে থাকে। একটু পর হানদাও ইউনশিকে নিয়ে এসে ওর কাছে ক্ষমা চায়। অতীতে ইউনশিয়ার হানদাওয়ের মাস্টার আনসুর কাছে প্রতারিত হওয়ার পর নিচে পিচ ব্লসম ইলিউশনের মেডিসিনটা খেয়ে হানদাওকে মাস্টার আনসু মনে করে খুন করতে এসেছিল। ইয়ানশি হানদাওকে বাঁচাতে গিয়ে সেদিন মাস্টারকে মেরে ফেলেছে। এ কারণে এতদিন থেকে হানদাও ইয়ানশিকে ভুল বুঝে এসেছে। তো আজকে ওদের মাঝে সব ভুল বুঝাবুঝিগুলো মিটে যায় আর দুজনে বসে কেস নিয়ে আলোচনা করতে থাকে। এই প্যালেসে থাকা লাল মোমবাতিগুলোতে পিচ ব্লসম ইলিউশনে মেডিসিন মেশানো আছে। এটা বুঝতে পেরে ওরা স্টুয়ার্ট ওয়েংকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করে। স্টুয়ার্ট ওয়েং জানায় এই মোমবাতিগুলো হংসিও কিনে এনেছে। এর মানে কি হংসিও এতদিন ধরে সবাইকে মেরে ফেলছে? যাই হোক, এখান থেকে সিন কাট হলে আনমিং আনিয়াংয়ের বডির থেকে ক্ষমা চেয়ে একটা বিশেষ কাজ করতে যায়। আনমিং এসে হংসিওকে নিয়ে প্যালেস থেকে পালিয়ে যায়। জঙ্গলের ভিতরে রাস্তায় একটা গাড়িতে উঠে দুজনে পালাতে শুরু করে। হংসিও এতে খুশি হয়ে যায়, কারণ হংসিও সবসময় চেয়েছে ও আর আনমিং দূরে গিয়ে সংসার করবে। কিন্তু হঠাৎ করে হংসিও দেখে আনমিং ক্যারেজে নেই, তাই ও ক্যারেজ থেকে নেমে প্যালেসের দিকে আসতে শুরু করে। এদিকে আনমিং সবাইকে আটকাতে শুরু করেছিল, যেন হংসিও এখান থেকে দূরে পালিয়ে যেতে পারে। হানদাও আর ইউনশি ওর কাছে গেলে আনমিং নিজের গলায় ছুরি ধরে। ওরা আনমিংকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু শেষমেশ আনমিং নিজের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। সবাই আনমিংকে জিজ্ঞেস করতে থাকে হংসিও কোথায়, কিন্তু আনমিং একদমই মুখ খুলে না। একটু পরই হংসিও চলে আসে আর আনমিংয়ের এই অবস্থা দেখে কান্না কাটতে শুরু করে। বেচারা হংসিও বারবার নিজের ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলছে। আনশিয়ান এসে আনমিংকে চেক করে দেখে আনমিং অলরেডি মারা গিয়েছে। হানতাও আর ইউনশি এবার হংসিওকে জিজ্ঞেস করে হংসিও সবাইকে মেরেছে কিনা। হংসিও এখানে খুব সহজে স্বীকার করে নেয়, আমি মাস্টার আনসু আর আনিয়ংকে পিচ ব্লসম ইলিউশনের মেডিসিন দিয়ে মেরে ফেলেছি। হানদাও বলে, পিচ ব্লসম ইলিউশন মেডিসিন তো আমার মাস্টারের সিক্রেট মেডিসিন ছিল, তুমি এটার ফর্মুলা কোথায় পেলে? হংসিও বলে, এই ফর্মুলা আনিয়ং মাস্টার আনসুর থেকে চুরি করেছে আর আমি লুকিয়ে আনিয়ংয়ের থেকে শুনেছি। সব কিছু শুনিয়ে হংসিও নিজে এখানে শেষ করে ফেলে নিজেকে, কারণ ও আনমিংকে ছাড়া বাঁচতেই পারবে না। মরার সময় হংসিও কল্পনা করতে থাকে ওর আর আনমিংয়ের বিয়ে হচ্ছে।
যাই হোক, সিন কাট হলে ইয়ান শিয়ার হান্দাও মাস্টার আনসুর সিক্রেট চেম্বারে এসে দেখে এখানে ওদের মাস্টারের সব সিক্রেট ফর্মুলা রয়েছে। আসলে মাস্টার আনসু ওনাকে প্রেমের জালে ফাঁসিয়ে সব কিছু আত্মসাৎ করেছিল। ওরা এখানে সবকিছু দেখার সময় হঠাৎ করে আনশিয়ান চলে আসে। আনশিয়নকে দেখে ওরা অবাক হলে আনশিয়ন জানায় এখানেও মাস্টার আনসুর সাথে অনেকবার এসেছে। তো ওরা তিনজন মিলে কিছুক্ষণ ইনভেস্টিগেট করে চলে যায়। আনশিয়ন তখন হংশিও আর আনমিংয়ের লাশ দেখে স্টুয়ার্ট ওয়েংকে বলে, তোমার কি আগের সব কথা মনে আছে? স্টুয়ার্ট ওয়েং বলে হ্যাঁ। এদিকে ইয়ান শিয়ার হান্দাও আলোচনা করে দেখে হংশিও অনেকটা সহজে সবাইকে মেরে ফেলেছে। মনে হচ্ছে ওর কোনো সহযোগী ছিল, কিন্তু সেটা কি এটাই ওরা বুঝতে পারছে না, কারণ আনিয়াং আর মাস্টার আনসু খুবই দুর্বল লোক ছিল, ওদেরকে সহজে মেরে ফেলা সম্ভব ছিল। ওরা স্টুয়ার্ট ওয়েংকে সন্দেহ করে ডেকে আনে আর জিজ্ঞেস করে এই পিচ ব্লসম ক্যামালিটিটা আসলে কি। সবাই কেন বলছে এই খুনগুলো পিচ ব্লসম ক্যামালিটির জন্যই হয়েছে। এবার স্টুয়ার্ট ওয়েং বলতে শুরু করে 7 বছর আগে যখন স্টুয়ার্ট ওয়েং এখানে কাজ করতে আসেনি, পিচ ব্লসম ম্যানেরে সবাই জন্মগতভাবে ইমোর্টাল ছিল। স্বাভাবিকভাবে ওরা অনেক বছর বেঁচে থাকতো, কিন্তু একসময় মাস্টার আনসু হঠাৎ করে অজানা রোগে অসুস্থ হয়ে পড়ে। তখন তাইউইস্ট চিয়া নামের একজন এসে চেক করে পুলের সামনে একটা জায়গায় গিয়ে বলে এখানে কিছু মেয়েকে স্যাক্রিফাইস করলে মাস্টার আনসু আবারও ইমোর্টাল হয়ে যাবে। তাইউইস্ট চিয়ার কথা শুনে মাস্টার আনসু এখানে 4 জন মেয়েকে স্যাক্রিফাইস করে। ওই 4 জন মেয়ে মরার আগে বলে যায় ওরা অবশ্যই প্রতিশোধ নিতে 7 বছর পর ফিরে আসবে। বর্তমানে এই কাহিনী শুনে হান্তাও বলে তুমি আগে আমাদের কাহিনীটা বলনি কেন? স্টুয়ার্ট ওয়েং বলে কারণ আমি এটা অন্যের মুখে শুনেছি, নিজে দেখিনি, তাই বিশ্বাস করতে চাইনি। হান্তাও ওকে ওর কথা শুনে যেতে দেয়। এরপর ভাবতে থাকে ওই 4 জন মেয়ের মধ্যে কেউ বেঁচে আছে নাকি, বেঁচে থাকে কেউ প্রতিশোধ নিচ্ছে নাকি। ইয়ান শিয়ার হান্দাও সব কিছুতে আনশিয়নকে সন্দেহ করতে শুরু করে, কারণ আনশিয়ান সবসময় ওদের সাথে ছিল, তাই হয়তো নিজেকে বাঁচিয়ে নিয়েছে। ও তো ওর কথা মতো আনশিয়ানের কাছে যায়, কিন্তু সে দেখে আনশিয়ান অলরেডি মারা গিয়েছে। এটা দেখে ওরা আরও বেশি অবাক হয়ে যায়। সিন কাট হলে ইয়ান শিয়ার হান্দাও সবগুলো বাড়ি চেক করে দেখে শুরু থেকে শেষ পর্যন্ত সবাই ইলিউশনের কারণে মারা গিয়েছে। সবকিছুর জন্য ওরা এতক্ষণ ধরে আনশিয়নকে সন্দেহ করছে, কিন্তু আনশিয়ন নিজেই তো মারা গেল। তাহলে এই মেডিসিনটা কে ব্যবহার করেছে? কারণ হংশিও তো মারা গিয়েছে আগে। হঠাৎ করে হিবো এসে ওদেরকে একটা শকিং নিউজ দেয়, আনশিয়ান আর রয়্যাল কনসোর্টের টিচার গুইয়ং আর স্টুয়ার্ট ওয়েং একই ব্যক্তি। ওরা শক্ট হয়ে পুরনো সব ফাইল ঘাঁটতে থাকে আর অবশেষে বুঝতে পারে স্টুয়ার্ট ওয়েং আসলে মৃত টিচার গুইয়ংই। ওরা আর দেরি না করে স্টুয়ার্ট ওয়েংয়ের কাছে এসে জিজ্ঞাসাবাদ শুরু করে। অদ্ভুতভাবে স্টুয়ার্ট ওয়েং নিজেই সব কিছু বলতে শুরু করে। 7 বছর আগে 4 জন নয়, বরং 6 জন মেয়েকে স্যাক্রিফাইস করার কথা ছিল। সেখান থেকে আনশিয়ান আর রয়্যাল কনসোর্টকে গুইয়ং হিমানে স্টুয়ার্ট ওয়েং বাঁচিয়েছিল। এরপর মাস্টার আনসু 2 জন মেয়েকে দত্তক নিতে চাইলে ওকে পিচ ব্লসম প্যালেসের মেয়ে হিসেবে নিয়ে আসে আর ওদেরকে গু হংহি নিজে স্টাডি করাতে শুরু করে। পড়াশোনা আর ওদের জীবন বাঁচানোতে মুগ্ধ হয়ে আনশিয়ান আর গুইয়ংহি দুজনে ভালোবেসে ফেলে। প্রথমে আনশিয়ান গুইয়ংহিকে সব কিছু বলে, কিন্তু সে ভয়ে বিষয়টা এড়িয়ে যায়। তাই রাতের বেলা আনশিয়ান ওর জন্য পুলের ধারে অপেক্ষা করবে বলে জানিয়ে দেয়। যদিও গুইয়ংহি আসতে চায় না, কিন্তু সেও তো আনশিয়ানকে ভালোবেসে ফেলেছিল, তাই ও বাধ্য হয়ে সেখানে আসে আর এখানে ওদের প্রেমের সূচনা হয়। এরপর যখন মাস্টার আনসু আনশিয়ানকে জানিয়ে দেয় আনশিয়ানকে রাজার কনসোর্ট হিসেবে পাঠাবে, তখন আনশিয়ান বলে দেয় ও মাস্টার গুইয়ংহিকে ভালোবাসে, ওকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবে না। এটা শুনে মাস্টার আনসু আনিয়ংকে ইশারা করে। রাতের বেলা গুইয়ংহি আর আনশিয়ান মিলে পালাতে নিলে আনিয়াং এসে ওদেরকে ধরে ফেলে আর গুইয়ংহিকে বন্দি করে নিয়ে যায়। গুহনহির এই অবস্থা দেখে আনশিয়ন নিজে মরতে চায়, কিন্তু আনিয়ং ওকে বুঝিয়ে নিয়ে আসে আর আনশিয়ানের সামনে গু হংহিকে অনেক বেশি টর্চার করে কুকুরের মতো আচরণ করতে বাধ্য করে। এসব দেখে আনশিয়ান একদমই কষ্টে শেষ হয়ে যায়। এভাবে একসময় গু হংহিকে মেরে নদীতে ফেলে দেওয়া হয়, কিন্তু ভাগ্য ভালো দেখে তাকে একজন নদীর ধারে খুঁজে পায় আর জীবিত দেখে নিয়ে যায়। এরপর ওর চিকিৎসা করে ওকে সুস্থ করে তোলে। গু হংহি প্রতিশোধ নেওয়ার জন্য নিজের মুখ পরিবর্তন করে ফেলে আর নিজেকে তখন গু হংহি থেকে গুয়েং বানিয়ে আবারও পিচ ব্লসম প্যালেসে প্রবেশ করে। বর্তমানে হংশি বলে সবকিছু ঠিক আছে, কিন্তু রয়্যাল কনসোর্টকে কেন মারলে? ও তো নির্দোষ ছিল। স্টুয়ার্ট ওয়েং বলে ওকে দিয়ে তো পিচ ব্লসমের ক্যামেলিটির নাটক শুরু করেছিলাম, এরপর মেটকে ফাঁসিয়েছি আর ইয়ান শিরতিকে সব সন্দেহর তীর দিয়েছি।
হান্দাও বলে, কিন্তু আনশিয়ান তো তোমার ভালোবাসার মানুষ ছিল, ওকে কেন মারলে? বাকি রইল হংসিয়নের কথা, যে নিচে নির্দোষ ছিল। স্টুয়ার্ট ওয়েং বলে, হংসিওকে আমি প্রতিশোধ নিতে হেল্প করেছি। ওর তো শুধু নিজেরই একটা চাওয়া ছিল আনমিংয়ের সাথে সব সময় কাটাবে, কিন্তু আনমিং তো মারাই গেল। হংসিও মৃত্যুটা নিজের ইচ্ছাতেই বেছে নিয়েছে, এতে আমার কোনো হাত নেই। আর হংসিওর মতো আমিও ঠিক করেছি, আমি আমার ভালোবাসার মানুষের সাথে পরকালে একসাথে থাকবো, তাই আমি আনশিয়নকে মুক্ত করে দিয়েছি। ওর কথা হান্দাও আর ইয়ানশি অবাক হয়ে যায়। স্টুয়ার্ট ওয়েং মৃত্যুর আগে একটা শেষ ইচ্ছা পূরণ করতে চায়। ওর চাওয়ার মতো ওকে শেষবারের জন্য ল্যান্টনে নোট লিখতে দেওয়া হয়, কিন্তু লেখা শেষে স্টুয়ার্ট ওয়েং নিজে আগুন লাগিয়ে নিজেই মারা যায়। ইয়ানশি আর হান্দাও চেষ্টা করে, কিন্তু তাকে বাঁচাতে পারে না। দূর থেকে হিবো স্টুয়ার্ট ওয়েংকে দেখে মনে করে স্টুয়ার্ট ওয়েং নিজেই হিবোকে ডেকে নিজের আসল পরিচয় দিয়েছে, আর রিকোয়েস্ট করেছে ওর পরিচয়টা যেন হান্দাও আর ইয়নশির কাছে প্রকাশ করে দেয়। বর্তমানে হিবো স্টুয়ার্ট ওয়েংকে দূর থেকে গ্রেটিং করে। পরদিন সকালে পিচ ব্লসম লেকে সার্চ করতে আসলে 4টা মেয়ের কঙ্কাল পাওয়া যায়। কেস সলভ হয়ে যাওয়ার কারণে ওরা হিবোর কাছে বিদায় জানিয়ে বের হয়ে পড়ে। যাওয়ার পথে ইয়ানশি আর হান্দাও কথা বলে। হান্দাও ইয়ানশিকে বলে, সেদিন আসলে মাস্টারের সাথে কি হয়েছিল সেটা আমাকে বলো। ইয়ানশি বলতে শুরু করে মাস্টার টানা 3 দিন নিজেকে রুমে বন্দি করে রেখেছিল মেডিটেশন করবে বলে। ইয়ানশি যখন হান্দাওয়ের জন্য মেডিসিন হার্ব নিয়ে সেক্টে ফিরে আসে, তখন দেখে মাস্টার সবাইকে মেরে ফেলেছে। আর এবার হান্দাওকে মাস্টার আনসু ভেবে মারতে যাচ্ছে। ইয়ানশি গিয়ে কোনো রকম মাস্টারকে থামায় আর মাস্টারের হুঁশ ফিরিয়ে আনে। মাস্টার জেগে দেখে সে সবাইকে মেরে ফেলেছে, তাই সে ইয়ানশির হাতে ছুরিটা নিয়ে নিজের পেটে ঢুকিয়ে দেয়। আর সেই মুহূর্তে হান্দাওয়ের জ্ঞান ফিরলে দেখে ইয়ানশি মাস্টারকে মেরে ফেলেছে। বর্তমানে হান্দাওয়ের ইয়ানশি একটা জায়গায় থেমে চা খাচ্ছিল। হঠাৎ করে ইয়ানশি বলে, আমাদের মাস্টার ইলিউশনের যে মেডিসিনটা বানিয়েছিল সেটা মাস্টার নিজেও নিয়েছে, কিন্তু সে তো মারা যায়নি। তাহলে পিচ ব্লসম প্যালেসের সবাই মরল কেন? দুজনেই চমকে উঠে আর তাড়াতাড়ি গিয়ে রয়্যাল কনসোর্টের কফিন চেক করে দেখে কনসোর্টের লাশ নেই, এখানে তো হংচিওয়ের লাশ। ওরা বুঝতে পারে এখানে ঝামেলা আরও আছে, তাই দেরি না করে আবারও ফিরে আসে। হিবো ওদেরকে দেখে চিন্তায় পড়ে যায়। ওরা এখানে আসার সাথে সাথে ইয়ানশির উপর জঙ্গল থেকে তীর ছোড়া হয়। হান্দাও সেটা দেখতে চায়। ইয়ানশি তো অসুস্থ হয়ে ওদের পিছনে যায়। জঙ্গলে এসে ইয়ানশি পেছনে পড়ে যায়, তখনই একটা মাস্ক পরা মেয়ে ওকে হোস্টেজ বানিয়ে নেয়। ইয়ানশি যাওয়ার সময় হান্দাওয়ের জন্য কিছু ক্লু রেখে যায়। হান্দাও খুঁজতে খুঁজতে ইয়ানশির রেখে যাওয়া কয়েনগুলো দেখে তাকে ফলো করে। ইয়ানশির যখন জ্ঞান ফিরেও বলে, আমার সামনে নাটক করে লাভ নেই, তুমি হলে আনশিয়ান। আনশিয়ান মাস্ক খুলে বলে, তুমি আমাকে বুঝলে কিভাবে? হান্দাও এসে বলে, কারণ একমাত্র তুমি মেডিসিন এক্সপার্ট। এখন তাড়াতাড়ি সব কিছু স্বীকার করে ফেলো। আনশিয়ান বলতে শুরু করে সব কিছু ও নিজেই করেছে। এর মধ্যে স্টুয়ার্ট ওয়েং ওকে বাঁচানোর জন্য সব দোষ নিজের ঘাড়ে নিয়েছে, আর হংসিওকে আনশিয়ান আর স্টুয়ার্ট ওয়েং দুজনে মিলে হেল্প করেছিল। মাস্টার আনসুকে তো হংসিও আর আনশিয়ান দুজনে মিলেই মেরেছে, আর আনিয়ংকে মারার জন্য পয়জনযুক্ত ইলিউশনের মোমবাতি দিয়ে ওখানে রেখে দিয়েছিল। ইউনশি বলে, সব কিছু ঠিক আছে, কিন্তু রয়্যাল কনসোর্টের মৃত্যু কিভাবে হলো? আনশিয়ন জানায়, ওই দিন 4 জন মেয়েকে স্যাক্রিফাইস করা হয়েছে। ওখানে আনশিয়নের বড় বোনও ছিল। সবাই মিলে প্রতিজ্ঞা করছিল ওদের থেকে প্রতিশোধ নেবে। আনশিয়ান অজ্ঞান হয়ে যাওয়ার কারণে ওকে আর ওর বোনকে না নিয়ে বাকি 4 জন মেয়েকে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু আনিয়ংয়ের কাছে রয়্যাল কনসোর্ট অনেক ভালো লেগে যায়, যার কারণে ওকে রেখে আনশিয়নের বড় বোনকে নিয়ে যাওয়া হয়। তোরা যখন পরিবারে এসেছে তখনই ওরা প্রতিজ্ঞা করেছিল ওদের 4 বোনের মৃত্যুর প্রতিশোধ নেবে, কিন্তু সময়ের সাথে সাথে রয়্যাল কনসোর্ট ক্ষমতালোভী হয়ে পড়ে আর প্রতিশোধ নিতে অস্বীকার করে, তাই রেগে গিয়ে আনশিয়নকে মেরে ফেলেছে। হান্দাও বলে, রয়্যাল কনসোর্টের লাশ কোথায়? আনশিয়ন বলে, ও খুবই রয়্যাল কনসোর্ট থাকার স্বপ্ন ছিল, তাই ওকে সাধারণ মেয়ে হিসেবে ওর আসল পরিবারের কাছে পাঠিয়ে দিয়েছি। তো ঝামেলা শেষ হলে সবাই এখান থেকে চলে যাচ্ছিল। তখনই হঠাৎ করে রয়্যাল কনসোর্ট ওদের সামনে এসে দাঁড়ায়। রয়্যাল কনসোর্টকে জীবিত দেখে সবাই অবাক হয়ে যায়। আনশিয়ন রেগে বলতে শুরু করে, তুমি এখানে কেন? আমি তোমাকে বলেছিলাম নিজের জীবনটা বাহিরে গিয়ে সুন্দর করে বাঁচো। রয়্যাল কনসোর্ট কান্না করে বলে, আপু, আমি তো তোমাকে ছাড়া বাঁচতে চাই না। তুমি ছাড়া অন্য কোনো আপনজন আমার এখানে নেই। আমি তোমাকে বিপদে রেখে কিভাবে ভালো থাকবো? এবার রয়্যাল কনসোর্ট হান্দাওয়ের সামনে এসে সবকিছু স্বীকার করে নেয়। ওরা 2 বোন আসলে অনেক আগে থেকে প্রতিশোধের প্ল্যান করছে। সেদিন রাতে রয়্যাল কনসোর্ট আনশিয়নের সাথে দেখা করার পর আনিয়ংয়ের সাথে দেখা করেছে, আর আনিয়ংয়ের শরীরে ইচ্ছা করে আঁচড় দিয়েছে। পরে অবশ্য আনিয়ংকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। এরপর শ্বাস বন্ধ রাখার মেডিসিন খেয়ে লেকে ঝাঁপ দিয়েছে। বর্তমানে ওরা দুজনে রাজার সামনে সবকিছু স্বীকার করার জন্য রাজি হয়।
হান্দাও ওদেরকে নিজের সাথে নিয়ে যায়। রয়্যাল কনসোর্ট লাস্টবার নিজের বোনের চুল আঁচড়ে দিতে চাইলে হান্দাও অনুমতি দেয়। এরপর আনশিয়ানের চুল বেঁধে দেয় পিচ ব্লসম ফুলের একটা ডাল পেড়ে এনে। আনশিয়ন এবার ইয়ানশির জন্য কিছু মেডিসিন দিয়ে দেয়। এরপর রয়্যাল কনসোর্ট আনশিয়নের চুলে আর নিজের চুলে ফুল লাগায়। আর দুই বোন তখন দুটো পিল খেয়ে এখানেই মারা যায়। এটা দেখে হান্দাও ঘোষণা করে আজ থেকে পিচ ব্লসম প্যালেসের কেসটা সলভ হয়ে গেল। এটা বলার সাথে সাথে পিচ ব্লসম গাছের ফুলগুলো ঝরতে শুরু করে। ফিরে আসার সময় হান্দাও বলে যদি ওরা দুই বোন বেঁচে থাকতো তাহলে কেমন হতো। ইয়ানশি মজা করে বলে খুবই ভালো। এরপর ইয়ানশি হান্দাওয়ের সাথে 3 মাস পর দেখা করার কথা বলে চলে যায়। সিন কাট হলে কয়েকদিন পর দেখানো হয় ইয়ানশি মন খারাপ করে চিংশেং সেক্টে দাঁড়িয়েছিল। তখনই এখানে হান্দাও এসে বলে আমি জানি তুমি আমার সাথে বেশি দিন থাকতে পারবে না, তাই আমি নিজেই চলে এসেছি। এটা বলতে বলতে ইয়ানশি অসুস্থ হয়ে পড়ে। হান্দাও তাড়াতাড়ি গিয়ে ওকে ধরে। একটু পর ইয়ানশি ওদের মাস্টারে রেখে যাওয়া ক্রাউনটা হান্দাওকে পরিয়ে দেয়। আর এবার ইয়ানশি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। হান্দাও তখন ওকে ধরে কান্না করতে শুরু করে। তখন ওপর থেকে একটা লেটার আর মেডিসিন পড়ে, যেটা ওদের মাস্টার রেখে গিয়েছিল ওদের জন্য। হান্দাও তাড়াতাড়ি মেডিসিনটা ইয়ানশিকে খাইয়ে দেয়। এদিকে আনশিয়ানের রয়্যাল কনসোর্টকে দেখি ওরা এবার সবার চোখ ধুলো দিয়ে কফিন থেকে বের হয়ে গিয়েছে। এর মানে হচ্ছে ওরা দুজন এখনও মরেনি। তবে ওদের দুজনের মাস্টার প্ল্যানগুলো ভালোই ছিল। এক একবার এক একজনকে ফাঁসিয়েছে যে বলাই যায় না কে আসল খুনি। যাই হোক, এরপর আমরা ইয়ানশি, হান্দাও আর মাস্টার একসাথে কাটানো কিছু মেমোরি দেখি। আর লাস্ট সিনে ওরা চিংশেন সেক্টের রেসপেক্ট জানিয়ে ক্যাপিটালের উদ্দেশ্যে বের হয়ে পড়ে। ইয়ানশি এখন সুস্থ হয়ে গিয়েছে আর এবার থেকে ওরা দুজনই একসাথে থাকবে। এই ড্রামাটাতে আমি তো পুরোই কনফিউজ ছিলাম যে আসলে খুনিটা কে। তবে এদের দুই বোনের এতটা চালাকি দেখে আমি নিজেই ইমপ্রেস। যাই হোক, তোমাদের কাছে কেমন লেগেছে তা তো অবশ্যই জানাবে। আর পার্সোনালি শুরু থেকে ড্রামাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এখানে এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়।